রাস্তার পাশ দিয়ে ছোট্ট একটা ছেলে, হাতে যেন কিসের একটা বস্তা, গায়ে ছেঁড়া জামা, পরনের প্যান্টটাও কেমন ছেঁড়া ছুটো। কোনো রকম ছেলেটার লজ্জা বাঁচানোর জন্য পড়ে আছে। কিছু দূর এগিয়ে যেতেই একটা বোতল তুলে বস্তার ভিতর রাখে। একটা ট্রি স্টলে গিয়ে পানিগুলো কলসে হাত দিয়ে পানি খেয়ে নেয়, কিন্তু দোকানদার কেড়ে নেয় সেটাকে। কিরে টোকাই, তোর এত সাহস কোথা থেকে এলো? তুই পানির কলসে হাত দিলি কেন? জানিস এক গ্লাস পানির দাম 2 টাকা। দূর হয় এখান থেকে। ভাই আমাকে একটু পানি খেতে দিন, গত 2 দিন থেকে কিচ্ছু খাইনি, একটা রুটি দিন প্লিজ। দূর হ টোকাইয়ের বাচ্চা। কোথা থেকে যে আসে এইসব টোকাই? তোদের মতো টোকাইদের জন্য কি অনাথ আশ্রম করেছি নাকি আমি? প্লিজ ভাই একটা রুটি দিন, একটু পানি দিন, শরীর চলছে না, এই নিন কিছু পয়সা আছে আমার কাছে। দোকানদার ছেলেটার কাছ থেকে কয়েনগুলো নিয়ে দেখে সেখানে 9 টাকার মতো আছে। দোকানদারের টোকাই ছেলেটাকে 1 গ্লাস পানি আর 2টো রুটি দেয়, সাথে একটা কলাও দেয়। টোকাই ছেলেটা খুশি মনে রেল লাইনের উপর বসে রুটিটা এক হাতে নিয়ে আরেক হাতে কলার ছোবলা ছোলার জন্য হাত লাগায়। ঠিক তখন পাশে আসে আরেক টোকাই ছেলে, আগে ছেলেটা থেকে অনেক চিকন আর ছোট, মনে হয় অনেক দিন কিছু খায়নি। বাবা মা কোনো খবর রাখে না। কিরে এভাবে কলার দিকে তাকিয়েছিস কেন, খাবি নাকি? আমি অনেক দিন খাই না। বাবা মারা গেছে কার অ্যাক্সিডেন্টে, কেউ দেখে না আমাকে, সবাই লাথি মেরে তাড়িয়ে দেয়। বাহ, তোর লাথি আর আমার লাথির গল্প তো একই। এই নে তুইও একটু খা, আমিও একটু খাই। এই বলে 2 টোকাই কলা রুটি খেয়ে শুক্রিয়া আদায় করে। আচ্ছা তোর নাম কি? আমার নাম হৃদয়, তোমার নাম কি? আমার নাম আরিয়ান হোসেন নিলয়, তবে সবাই টোকাই বলি ডাকে। আমি তোমাকে বন্ধু বস বলে ডাকবো। ওকে, তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? এই বলে 2 টোকাই হাত মিলিয়ে বন্ধু হয়। এরপর থেকে আরিয়ান হৃদয় যেখানেই যায় একসাথে। 2 দিনে হয়তো বা একবার খেতে পারে, তাও আবার হোটেলের পচাবাসি খাবার। এভাবেই পার হয়ে যায় 5টা বছর। বর্তমান আরিয়ানের বয়স 9 বছর এবং হৃদয়ের বয়স 8 বছরের মতো। তারা দুইজনেই রাস্তার পাশের কাগজ প্লাস্টিকের বোতল কুড়িয়ে বস্তার ভিতর রাখে। রাস্তার ধারে ছোট্ট একটা ঘর থেকে অনেকগুলো ছেলে মেয়ের চিল্লাচিল্লি শোনা যায়। তারা দুইজন এগিয়ে যায় সেদিকে। ঘরটার পাশে গিয়ে দাঁড়ায়। একটা জানালা দিয়ে আরিয়ান দেখে একজন মহিলা কালো বোর্ডে কিছু একটা লিখেছে, আর সেটা সকল বাচ্চাদের বলতে বলছে। সবাই বলো, কতে কলম, খতে খাতা, গতে গরু। সব ছেলে মেয়েগুলো এইসবগুলো ম্যাডামের সাথে পড়ে। আচ্ছা বস, এই মহিলা এইগুলো কি শেখাচ্ছে? আমার কাছে অনেক ভালো লাগছে, চলো না আমিও শিখব। আরে বলদ, ওখানে সবার গায়ে ভালো কাপড়, আর তোর আর আমার দিকে তাকা। ম্যাডাম জানালার পাশে এভাবে কথা বলতে শুনতে পেয়ে সেই দিকে এগিয়ে যায়। এ ছেলে, তোমরা কারা? এখানে কি করছো? আমি আরিয়ান। আমি হৃদয়। ও আচ্ছা, তা তোমরা এখানে কি করছো? পড়বে না তোমরাও? হৃদয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তার দেখা দেখিয়ে আরিয়ানও হ্যাঁ বলে। আচ্ছা, তোমরা কি করো? আর শরীরের এই অবস্থা কেন? খাওনি সকালে? কি যে বলেন আম্মা গো, খাবার খান, তাও আবার সকালে? হুগায় দিনে একবারও খাবার পাই না, আর সকালে? দুপুরগণে এই বোতলগুলো বিক্রি করে একটা করে রুটি আর 1 গ্লাস পানি, এটাতেই চলে যাবে। তোমরা রাতে কি খাও? রাতের মাছ দিন হয়তো 2 বা 3 দিন, তাও আবার রাস্তার ধারে যে হোটেলটা আছে সেটার পচা বাসি খাবারগুলো কুত্তার জন্য ফেলে দেওয়া হয়। সেগুলো খাবারটুকু আমরা কলার পাতে করে নিয়ে যাই, আর সেগুলো 2জন মিলে কোনো রকমে খেয়ে রাত পার করি। তোমরা ঘুমাও কোথায়? ম্যাডাম, এই পুরো আকাশ জমিন তো আমাদের 2 বন্ধুর, যেখানে রাত ওইখানেই কাত, বুঝলেন? সত্যি তোমাদের অনেক কষ্ট। তবে হ্যাঁ, আজ থেকে তোমাদের খাবার থাকার ব্যবস্থা আমি করব। কিন্তু কেন? তোমাদের এই স্কুলে পড়াশোনা করাবো, রাজি তো? ম্যাডাম, আমরা ইতিম টোকাই পোলা, মাংস দেখা ইচ্ছে হলেও খেতে পারি না, দুধের স্বাদ ঘোলে মেটাই,
মাংসর স্বাদ পানিতে মেটাই। আর আপনি বলছেন স্কুলের পড়াশোনার কথা? এত টাকা আমাদের নাই। তোমাকে কে বলেছে পড়াশোনা করতে টাকা লাগে? ওই যে হদিন একজন ম্যাডাম বলছিল ফোনে তার বাবাকে আজকে স্কুলে টাকা লাগবে। কত যেন বলছিল। ও হ্যাঁ, 5,000 টাকা। বলুন তো ম্যাডাম, আমাদের মতো টোকার কাছে এত টাকা কোথায় পাবো? আরে ওই বড় লোকের মেয়েকে তো অনেক উপরের ক্লাসে পড়ে, এই জন্য টাকা লাগে। তবে হ্যাঁ, তোমাদের প্রাথমিক শিক্ষা তো বাংলাদেশ সরকার ফ্রি আর বাধ্যতামূলক করেছে। বাংলাদেশের প্রতিটি শিশু তার প্রাথমিক শিক্ষা নিতেই হবে বাধ্যতামূলক। আর হ্যাঁ, শিশুদের 5 বছর পড়াশোনা সমস্ত খরচ উপরিক্তের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের প্রদান করেন বাংলাদেশ সরকার। দোস্ত, তাহলে তো আমাদের আজ থেকে আর কাগজ বোতল টোকাতে হবে না, তাই না? হৃদয়, তুমি ঠিক বলেছ। আজ থেকে তোমাদের থাকা খাওয়া ফ্রি, সাথে পড়াশোনাও ফ্রি। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা তাহলে আগে চলো, তোমাদের এই পোশাক পরিবর্তন করিয়ে দিব। তারপর এই স্কুলের বোর্ডিং এ তোমাদের থাকার ব্যবস্থা করব। আরিয়ান হৃদয় খুশি হয়ে যায়। ম্যাডামের সাথে চলে আসেন স্কুলে। প্রধান শিক্ষকের সাথে কথা বলে তাদের দুইজনকে ভর্তি করিয়ে দেয়, সাথে থাকা খাওয়ারও ব্যবস্থা করেন। আচ্ছা দোস্ত, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি আর তুই স্কুলের সবার থেকে ভালো পড়াশোনা করব। আমিও তোমার কথার সাথে একমত। আজ 5 বছর পর প্রাথমিক শিক্ষা শেষ করে হৃদয় আরিয়ান, তবে শুধু শেষ নয়, বাংলাদেশের ভিতর সবচেয়ে ভালো রেজাল্টও করে আরিয়ান। হৃদয়ও প্লাস মার্ক পেয়ে পাশ করে। তাদের এই পড়াশোনার প্রতি আগ্রহ দেখে বাংলাদেশ সরকার সমস্ত দায়িত্ব নেয় তাদের। এদিকে ম্যাডাম তো আছেই তাদের সাথে। আরিয়ান হৃদয় জেএসসি ও এসএসসি পরীক্ষায় দেশ সেরা হয়। এখন বর্তমান কলেজে পড়াশোনা শুরু করেছে। মামা, ও মা, কই গো? এই দেখো, হৃদয় হারামজাদা আমার প্যান্ট পরে নিয়েছে। আমি ওর মতো মোটকির প্যান্ট কিভাবে পরবো? ও হ্যাঁ, বলে রাখি, আরিয়ান ও হৃদয় স্কুলের সেই ম্যাডামও ওই দিনের পর থেকে মা বলেই ডাকে। ম্যাডামও অনেক খুশি তাদের মা ডাক শুনে। খুশি হবেই না বা কেন? বিয়ের কয়েক মাস পরেই তার স্বামী মিস্টার আশিক মারা যান কার অ্যাক্সিডেন্ট করে। তবে এখন সে দুঃখ আর নেই, কারণ হলো তার 2 সন্তান আরিয়ান আর হৃদয়। আরিয়ান একটু রাগী আর হৃদয় হলো স্বাভাবিক মন মানসিকতার। আরে বস, এই নাও তোমার প্যান্ট। আমি কি নিয়েছি নাকি তোমার প্যান্ট? আলমারিতে ছিল, আমাকে ডেকে বলে একটু পরে দেখ, আরাম পাবি, তাই তো নিলাম। তাতেই তুমি এইভাবে চিল্লাচ্ছ? না জানি বউ হইলে কি করতা। ওরে হারামজাদা, আমার প্যান্ট তোকে ডাকছিল, দাঁড়া তুই। আরিয়ানের কথা শুনে হৃদয় এক দৌড়ে মায়ের পিছনে, ঠিক যেমন বাচ্চারা ভয় পেলে মায়ের আঁচলের নিচে গিয়ে আশ্রয় নেয়। কিরে, এখন মায়ের পিছনে কেন? মা শুনছো, বদমাস বলে কি আমার প্যান্ট নাকে ওকে ডাকে বলছে পড়তে আরাম লাগবে। তাদের 2 ভাইয়ের এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। আমি মরার আগ পর্যন্ত যেন তাদের এভাবে দেখে যেতে পারি। মা, ও মা, এমন কথা আর কখনো বলবে না। আমার জন্মের পর থেকে কখনো মাকে দেখিনি, তবে তোমাকে দেখেছি এই মায়ের রূপে। মা গো, তুমি জন্ম দেওনি, তবে আমাদের গর্ভধারণের মায়ের মতো আপন করেছো। তুমি কথা দাও আর কখন এমন কথাবার্তা বলবে না, আমাদের সাথে সারা জীবন থাকবে। আচ্ছা যা, কথা দিলাম বাবা, তোদের সাথে সারা জীবন থাকবো। এই বলে মা তার সন্তানদের চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নেয়। আরিয়ান হৃদয় কলেজে যাচ্ছে। রাস্তার পাশে একটা বাচ্চা ছেলে একজন ভদ্রলোকের থেকে সাহায্য চাইছে, কিন্তু ভদ্রলোকটা টাকা না দিয়ে লাথি মারে। এটা দেখে আরিয়ান দৌড়ে আসে। ওট ওট, আর এই নাও 500 টাকা, কালকে আবার আসবে এখানে। আরিয়ান ছেলেটার হাতে টাকা দিয়ে সেই ভদ্রলোকের কাছে এগিয়ে আসে। আচ্ছা, আপনি ওই ছেলেটাকে লাথি দিলেন কেন? ওই ফকিনীর পোলা
আমার দামি কাপড়ে হাত দিয়ে টাকা চাইছিস? ওর হাতের ময়লা আমার জামাতে লেগেছে। বাহ, ওই ছেলেটার হাতে ময়লা আপনার জামা নষ্ট হয়েছে। আরে শুনেন, এই ছোট লোকটা যদি না থাকতো আপনি জামাটা পরতেই পারতেন না। এই ছোট লোক কৃষকরা যদি চাষ না করতো আপনারা না খেয়ে মরে যেতেন। আপনি বলছেন ছোট লোক? আরে মিয়া, আপনি তো নিজেই ছোট লোক। যারা দামি এসিতে গাড়িতে করে চড়ে বেড়ায় কিন্তু ফকির মিশিক ইতিমদের জন্য সেই গাড়ির গ্লাসের দরজা খুলে 2 টাকা দান করতে পারে না, তারাই তো আপনাদের মতো ছোট লোক, গরিব। আরে থাক না, বাদ দে। আরে বাদ দিব কি? ওই লোকটা দেখলি না কিভাবে বাচ্চাটাকে লাথি মারলো? বাচ্চাটা কি অপরাধ ছিল? অপরাধ ছিল তো ওই ভদ্রবেশে অভদ্র লোকটা, যারা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গরিব দুঃখীরা না খেয়ে মরে যায়। শোন বস, একদিন আমাদেরও এমন সময় আসবে, আমরা সেদিন থাকবো গরিবদের পাশে, আর এইরকম লোকদের কাছে হব হিরো। আমরাও একদিন হব গরিবের হিরো। টাকা আমাদের পেছনে ছুটবে, আমরা টাকার পেছনে নেই। সেই দিন, সেই সবকালে টাকার মালিকদের পায়ের তলায় রাখবো। ঠিক বলেছিস, চল কিছুক্ষণের ভিতরেই প্রথম দিনের ক্লাস শুরু হবে। তারা দুইজনেই কলেজে চলে আসে। সবার পরিচয় নেয় স্যার। আরিয়ান ও হৃদয় তাদের পরিচয় দেয়। তবে এই পরিচয় দেওয়ার সময় হয় আরেক সমস্যা। তারা বাবার পেশা বলতে পারে না, শুধু বলে মা প্রাইমারি স্কুল টিচার। হঠাৎ একটা মেয়ে, যার নাম শ্রাবণী, বলেছিল পরিচয় দেওয়ার সময়। সেই মেয়েটা বলে উঠল, বাহ, তাহলে তোরা দুইজনে কি বাবা ছাড়া হয়েছিস? ক্লাসের সবাই হা হা করে হেসে ওঠে। আরিয়ান রেগে যায়। হৃদয়ও কষ্ট পেয়ে মাথা নিচের দিকে করে বসে থাকে। হঠাৎ স্যার বলে, আচ্ছা আরিয়ান, তুমি কি একটু বুঝিয়ে বলবে ব্যাপারটা? দেখো, এখানে সবাই আগে বাবার পরিচয় দিয়েছে, তুমি একমাত্র যে কিনা মায়ের পরিচয় দিলে। তোমার বাবাকে বলো তো বাবা। স্যার আসলে স্যার, বুঝলেন না? ওর মাও হয়তো জানে না ওর বাবা কি, তাহলে ও কোথা থেকে জানবে? কথাটা শেষ হওয়া মাত্রই হৃদয় এগিয়ে যায় শ্রাবণীর দিকে আর গালে জোর 2টা থাপ্পড় মারে। হ্যাঁ, আমার বাবা মা কেউ নেই, আর আমি এটাও জানি না কি আমার বাবা মা। জন্মের পর থেকেই বুঝতে শিখেছি। তখন থেকে আমি একটাই প্রশ্ন মনে মনে করি, আর যখন উত্তর পাই না তখন নিজেকেই ভুলে যাই। আর হ্যাঁ, আমার না হয় বাবা মা নেই, তবে আপনার তো বাবা মা আছে। আপনি একটা মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মায়ের নামে মিথ্যা কথা বলতে পারেন? আমি অনাথ, টোকাই ছিলাম, সেখান থেকে একটা স্কুলের ম্যাডাম আমাদের তুলে নিয়ে আসে। আজকে আমাদের এখানে সেই মায়ে পাঠিয়েছে সৎ শিক্ষা দিয়ে। স্যার, আমরা এতিম হতে পারি, তবে অশিক্ষিত মানুষের মতো কথা বলতে পারি না। আরিয়ান ও হৃদয় কথা শুনে সবাই চুপ হয়ে থাকে, কিন্তু শ্রাবণী মনে মনে রেগে আছে। ক্লাসে সবার সামনে অপমান। সে ভাবছে সময় হলে এই অনাথ টোকাইকে শাস্তি দিবে। পরের দিন আরিয়ান কলেজে আসে নাই। হৃদয় একাই এসে তাকে একা পেয়ে কলেজের মাঠে শ্রাবণীর কিছু বন্ধুরা মিলে মারধর করে। হৃদয় ওই অবস্থায় ক্লাস না করে চলে আসে বাড়িতে। বাড়িতে আসতেই মা জানতে চায় কি হয়েছে। খিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? আর এত রক্ত কেন? আম্মু এত চিল্লাচ্ছ? কথাটা শেষ হওয়ার আগেই হৃদয়কে দেখে আরিয়ান দৌড়ে এসে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর, বল ভাই, কিভাবে হলো এসব? শান্ত হও বস, এটা কিছু না। কালকে শ্রাবণীকে অপমান করেছিলাম তো, তাই আজকে আমাকে একা পেয়ে মেরেছে। ওকে, কালকে দেখে নেব। আজ আরিয়ান হৃদয় কলেজের গেট দিয়ে ঢুকছে। হৃদয় গতকালে সেই ছেলেদের দেখিয়ে দেয় যারা তাকে শ্রাবণীর কথায় আঘাত করেছিল। এই বড়লোক বেডির পোষা কুত্তা, তোরা এই হৃদয়ের গায়ে হাত তুলেছিস কেন? এত সাহস কিভাবে পাস তোরা? এই বলে আরিয়ান বাঘের গর্জন দিয়ে তাদের সবাইকে মেরে মাটির সাথে গড়িয়ে দেয়। পুরা কলেজ হতাশ। একটা টোকাই ছেলে করলো কি? আই এম তো অবাক। আরিয়ান, তুমি এটা কি করলা? এদেরকে চিনো? স্যার, আমি চিনি না, আর চেনার দরকার নেই। আমি শুধু আমার ভাই বন্ধু হৃদয়কে চিনি। যে ওর গালে ফুলের আঘাত দেবে আমি তাকে পাথরের আঘাত দেব, আর যে পাথরের আঘাত দেবে আমি তার ঘাড় থেকে মুন্ডটা আলাদা করে দেব। আরিয়ান, এটা তুমি কি বলছো বাবা? তোমার মাথা ঠান্ডা করো, চলো ক্লাসে।
সবাই ক্লাসে চলে আসে। স্যার হৃদয়কে দাঁড় করায়। হৃদয়, গতকাল কি হয়েছিল তোমার সাথে? স্যার, গতকাল আমি কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকতেই শ্রাবণী এই ছেলেগুলোকে দেখিয়ে দেয় আমাকে মারতে। ওরা 10 জন আমাকে মেরে রক্তাক্ত করে। শ্রাবণী, তুমি দাঁড়াও। স্যার বলুন। বাবার টাকার বড়াই, বাবার টাকায় অহংকার না করে মন দিয়ে পড়াশোনা করো। এটা কলেজ, তোমার বাবার খেলার মাঠ না। সরি স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ক্ষমা আমার থেকে না, হৃদয়, আরিয়ান এদের কাছে চাও। আরিয়ান, হৃদয়, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। ওকে। ওরা সবাই ক্লাস শেষ করে তারপর দ্বিতীয় ক্লাসের জন্য সবাই অপেক্ষা করে, কিন্তু শ্রাবণী সেটা না করে মাথা নিচু করে চলে যায় বাড়িতে। তার বাবা এমপি কামরুক সাহেব মেয়ের মন খারাপ দেখে বিষয়টা জানতে চায়। মা শ্রাবণ, কি হয়েছে তোর? আজ এত বছর পর তোর মন খারাপ কেন? কে কি বলেছে মা? বাবা, আজকে একটা টোকাই ছেলের জন্য আমাকে সবার সামনে স্যার ক্ষমা চাইয়েছে। কি? একটা টোকাই ছেলের এত বড় সাহস? কোথায় থাকে, কি করে, নাম কি? শ্রাবণী সব কিছু জানিয়ে দেয়, সাথে পূর্বে ঘটে যাওয়া সব কিছুই বলে। এমপি কামরুক তার ছেলেদেরকে পাঠিয়ে দেয় আরিয়ানকে তুলে নিয়ে আসার জন্য। শোন, ওই বস্তির ছেলে টোকাইকে আমার গোডাউনে তুলে নিয়ে আসবি। আমি দেখতে চাই কে এটা, কার এত বুকের পাঠা আমার মেয়েকে অপমান করে, সাথে ওই স্যারটাকেও। কামরুক সাহেবের কথা মতো তার চামচাগুলো চলে যায়। সন্ধ্যাবেলায় আরিয়ান হৃদয় খেলার মাঠ থেকে ফুটবল খেলা শেষ করে বাসাতে আসে। আম্মু আম্মু, কই তুমি? মা, ও মা, কই গো? আজ আমরা জিতে গেছি। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে পড়তে বসবো। বাহ, দেখো গো, কত সুনামের কাজ করে এসেছে। তা বলি কি, তোদের দুই পাগলার কি এই খেলা ছাড়া কাজ নাই? মাগো, তুমি তো জানো আমরা কখনো খারাপ কিছু করি না। পাশের ইতিমখানার ছেলেদের নিয়ে কিছুটা সময় পার করলাম। জানো মা, ওই ইতিম বাচ্চাদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেখ ভাই, এখন খাইতে হবে, এত ইমোশনাল কথা বলা হবে না। ঠিক আছে বস, তুইও খা আমিও খাই। আচ্ছা, আমি কি তোদের কম আদর করি? তবুও কেন তোরা তোদের অতীত টেনে নিয়ে আসিস? অতীত বড়ই খারাপ মাগো। এরপর সবাই খাবার শেষ করে যার যার রুমে চলে যায়। রাত একটু গভীর হতেই কামরুক সাহেবের লোক এসে আরিয়ান ও হৃদয়কে তাদের গাড়িতে করে নিয়ে আসে। তাদের একটা বন্ধ ঘরে আটকে রাখে। পাশে দেখে কলেজের স্যার। স্যার, আপনি এখানে? আমি জানি না বাবা, ওরা আমাকে সন্ধ্যাবেলায় তুলে নিয়ে এসেছে। ওরা বলেছে এমপি সাহেব নাকি আমাদের ধরে আনতে বলেছে। এই এমপি কে স্যার? এমপি হলো কামরুক সাহেব। তোমাদের সাথে যে শ্রাবণী নামের মেয়েটার সাথে ঝগড়া লাগছিল, ওই মেয়েটার বাবা। বুঝছি এবার কেন আমাদের তিনজনকে এখানে নিয়ে এসেছেন। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি। ওকে বাবা। এরপর এমপি ভিতরে আসে। ভিতরে এসে দেখে তিনজন একসঙ্গে বসে গল্প করছে। কিরে, শুনলাম তোরা নাকি আমার একমাত্র মেয়েকে অপমান করেছিস, তাও আবার ক্লাসে সবার সামনে। তোদের এত বড় সাহস আসে কোথা থেকে? স্যার, দোষটা আপনার মেয়ের ছিল, আমরা শুধু ভুলটা ধরিয়ে দিয়েছি। তাই? তা তোর নাম কি? জি স্যার, আরিয়ান। ও আচ্ছা, আমি যতটুকু খবর নিয়েছি তুই তো খুবই ভদ্র ছেলে। তাহলে তুই আমার মেয়ের পেছনে কেন লাগলি? তোর ভয় হয় না? ভয়? ভয় আমি নাকি ভয় পাবো? আরে স্যার, আমি ভদ্র বেয়াদব দুটোই। যেটা ডিজার্ভ করে আমি সেটাই দেখাই। বাহ, খুব চমৎকার বলিস তো, দেখি তোর দম কত। স্যার, দম দেখতে আসবেন না, দম আটকে যাবে, হাওয়া বদলে যাবে, সময় দাঁড়িয়ে যাবে, শুধুমাত্র আপনার চেহারার এই চিত্রকার পাল্টে যাবে। বাহ, তোর এই মুখে এটা মানায় না রে টোকাই। किसी का खुलिया देख के उसका अंदाजा नहीं लगता है, क्योंकि यह आदमी बहुत ही खतरनाक है, पूरा खुलिया ही बदल देगा। আরিয়ানের কথাগুলো এমপি তাকে মারার উদ্দেশ্যে দেয়, কিন্তু কথায় আছে না, হিরোর ডায়ালগ তো হাতের থেকে কম চলে।
হাতটা একটু বেশিই চলে। 2 মিনিটে প্রায় 20 জনকে শেষ করে দিয়েছে। হয়তো হসপিটালে নিলে 3-4 মাসেও সুস্থ হয়ে যাবে। কিরে ছোট লোক, তুই তো টোকাই, তোর এই সাহস কিভাবে হয় আমার পোলাপানদের গায়ে হাত? তোকে আমি কিরে বললাম না তোকে, হাওয়াটা বদলে যাবে, দমটা আটকে যাবে। আর শোন, আজকের থেকে তোদের মতো রাবণের জন্য লক্ষণ হয়ে থাকবো আমি। তোদের মতো দুষ্ট লোকদের দমন করার জন্য আমি নিজেই গুছিয়ে রাখবো। বস, তুমি এভাবে একা সবাইকে মারবে আমি ভাবতেও পারিনি। শুন ভাই, এই দুনিয়ার ভদ্র লোককে বাঁচতে দেন না, আর এতটুকু খারাপ না হলে সমাজে মেশা যায় না। এমপি সাহেব হসপিটালে ভর্তি আছে, পাশে বসে আছে শ্রাবণী। আব্বু, তোমার এই অবস্থা কিভাবে হলো? মারে, ওই আরিয়ান আমাদের 20 জন লোককে মেরেছে। কি হলো আব্বু? ওই টোকাই রাস্তার ছেলে তোমার গায়ে হাত দিয়েছে, আর তুমি নিজেও মরার মতো অবস্থা সামান্য একটা রাস্তা ছেলের কাছে। এই দেশের নাম করা ক্ষমতাশীল এমপি কামরুক হাসান, সে আজ হসপিটালে। সত্যি লজ্জাজনক। লোকে জানলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। ওই ফকিরের বাচ্চারা আমি কুকুরের মতো করে পিটিয়ে মারবো। তোমাকে আর কিছুই করতে হবে না, বাকিটা আমি নিজে করব। পরের দিন শ্রাবণী কলেজে আসে। আরিয়ান, হৃদয় দুইজনেই কলেজে এসেছে। ক্লাস শুরু হতে এখনও 1 ঘন্টা বাকি। এজন্য আরিয়ান হৃদয় সহ তাকে কিছু সহপাঠী একসঙ্গে গল্প করছে। এই আরিয়ান, শোনো। হঠাৎ শ্রাবণী পিছন থেকে আরিয়ানকে ডাক দেয়। আরে এদিকে আসো, কিছু কথা আছে। এখানে আমরা সবাই কেন, সন্দেহ ছাড়া বলতে পারবেন? শ্রাবণী তাদের কাছে এগিয়ে আসে, আরিয়ানের পাশে হাঁটু গেড়ে বসে। আরিয়ান, আমার বাবার পক্ষ থেকে সরি, আমাকে আর আমার বাবাকে মাফ করে দাও। আরে মাফ তো আমি তখনই করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা বন্ধু? আরে ম্যাডাম মনে হয় ঘুমের ঘরে আছেন। ওই দেখ, টিউবওয়েলের মুখে পানি দিয়ে আসেন। আমি সত্যি বলছি, তোমাদের সাথে আমিও ফ্রেন্ডশিপ করব। আপনারা বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমাদের সাথে বন্ধুত্ব করলে লোকে কি বলবে? ম্যাডাম, নতুন কোনো ছলনা করার চেষ্টা করছেন নাকি? বিশ্বাস করো আরিয়ান, আমি তোমার বন্ধু হতে চাই। আর হ্যাঁ, তুমি চাইলে আগের সব কিছুর জন্য আমাকে শাস্তি দিতে পারো। ওকে, আপনি এখানে বসেন, আমাদের সাথে চলাফেরা করেন, সমস্যা নেই। আরিয়ান, তুমি হয়তো এখনো ক্ষমা করতে পারোনি। কেন? তুমি আমাকে এখনো আপনি করে বলছো। ওকে, তুমি এখানে বসো। শ্রাবণী আরিয়ানদের কাছে বসে। একসাথে ক্লাসের সময় ক্লাসে চলে আসে। তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? স্যার, আমাকে ক্ষমা করে দিবেন। শ্রাবণী দাঁড়িয়ে কথাটা বলে। আমিও ভালো আছি। আর হ্যাঁ শ্রাবণী, টাকার অহংকার সবখানে দেখালে চলে না। এটা কলেজ, এখানে শুধুমাত্র পড়াশোনার অহংকার চলে। আই এম সরি স্যার। সমস্ত ক্লাস শেষে শ্রাবণী গেটের সামনে দাঁড়িয়ে থাকে আরিয়ানের জন্য। আরিয়ান, হৃদয় সহ কিছু বন্ধু একসঙ্গে ক্লাসরুম থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। এই আরিয়ান, শোনো। বলো। তোমার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কি? এই নাও নাম্বার। আর হ্যাঁ, মিস কল দেবে না দয়া করে, আমি টাকা ভরি না, দরকার হলে ডাইরেক্ট কল দেবে। ওরে কিপটা। এদিকে হৃদয়ও কিছুদিন ধরে একটা মেয়েকে পচিয়ে প্রেম করছে, তবে সেটা আরিয়ানের অজানা। আচ্ছা নেহা, আমাদের এই প্রেমের কথা যদি আরিয়ান জানতে পারে তাহলে কি হবে? আরে বোকা, ও তোমার সব থেকে আপন বন্ধু ভাই। আমাদের সম্পর্কের কথা অনেক খুশি হবে, তবে এখন আমরা জানাবো না, ঠিক সময় মতো জানাবো। আর জানতে হবে না, আমি আগেই জানি, এভাবে লুকোচুরি করে লাভ নেই। আরিয়ান তাদের পেছন থেকে কথাটা বলে। হৃদয় দ্রুত উঠে বসে। আরে বস, তুমি এখানে কিভাবে? বস, পায়ে হেঁটে এসেছি। আচ্ছা আরিয়ান, বলো তো তোমার এই বলদ বন্ধুকে কি করা যায়? এত ভীতু কেন? ওকে বিয়ের কথা বলেছি, কিন্তু ও রাজি হচ্ছে না। কোনো চিন্তা নেই, কলেজ শেষ হলেই তোদের দুজনকে রশি দিয়ে বেঁধে দেব, কেমন? আম্মু শুনলে রাগ করবে। আরে সেটা আমি দেখে নেব। তোকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না,
বিয়ের পর খুব তাড়াতাড়ি যেন কাকু হতে পারি, সেই প্রস্তুতি নিলেই হবে। আরে বস, আগে তো বিয়ে হতে দে। কি ভাবছেন আরিয়ান নেহা তুই করে কেন কথা বলছে? আসলে নেহা হলো আরিয়ানদের সাথেই পড়াশোনা করে, আর নেহার বাসাও তাদের বাসার কাছে। তারা ছোট থেকে একসাথেই পড়াশোনা করে আসছে। আরে ধুর, কি যে বলিস, চল মায়ের কাছে আগে যাই। চলো। তারা দরজা খুলে দুইজনে মায়ের বেডের পাশে আসে। মা ছেলেদের উপস্থিতি অনুভব করতে পারে। আস্তে আস্তে চোখ খুলে মাথার দুপাশে আরিয়ান হৃদয় দাঁড়িয়ে আছে। আমাদের ছেড়ে যাওয়া এত সহজ না মা। তুমি ছাড়া আমরা দুইটো এতিম কিভাবে থাকবো বলো না? আরে আমার সোনারা, তোদের ছেড়ে কোথাও যাব না। এই দেখ, আমি পুরা ঠিক আছি। ওই তোরা একটা দিন একটা রাত এভাবে রয়েছিস, খেয়েছিস তো কিছু? দেখে তো মনে হচ্ছে না। খানা, ঘুম, গোসল সব ছেড়ে দিয়েছিস একদিনেই। মা, তোমাকে ছাড়া কীভাবে থাকবো বলো? তোমার এই অবস্থা রেখে আমরা কীভাবে খাবো, ঘুমাবো? তুমি তো আমাদের খানা, ঘুমানা, গোসল সব। আরে আমার পাগল ছেলেরা, বলে কি সত্যি আজ আমি ধন্য। আচ্ছা মা, তুমি রেস্ট নাও, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসি। ভাই চলো নিচে যাই। হৃদয় আরিয়ানের সাথে নিচে আসে। আচ্ছা ভাই, এই অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে আমার মনে হয় আরও চক্রান্ত আছে। আরে কি চক্কর করবে? আমরা চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছি, সেটা তো অন্য কেউ জানবে না, তাহলে কীভাবে সম্ভব? তবে তুমি যাই বলো ভাই, আমার সন্দেহ হচ্ছে এমপির মেয়ের ওপর। দেখ না কিভাবে তোমার থেকে গাড়ির কথা শুনে কল কেটে দিয়ে। আরিয়ান এবার চিন্তা করতে থাকে, তবে কোনো কিছুর হিসাব মেলাতে পারে না। চল আগে খাবার নিয়ে আয়, এ বিষয়ে পরে দেখছি। পরের দিন সকালে আরিয়ান কলেজে যায়, সাথে হৃদয় আছে। কলেজে ঢুকেই তো অবাক, শ্রাবণী নেহা একে অপরের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে, যেন তাদের মনের আশা পূরণ হয়েছে। হৃদয়, নেহা তোকে একবারও কল করেছিল গত পরশু দিন থেকে? না তো, আমিও ওই বিষয়টা নিয়ে ভেবেছি। যেই মেয়ে সারাক্ষণ কল দিতেই থাকতো, একটু ফোন রিসিভ করতে দেরি হলে ও রাগ করতো। আর ওই দিন দুর্ঘটনার পর থেকে নেহাও কল দিয়েছিসনি। আমার সন্দেহ ওদের দুজনের ওপরেই। শ্রাবণী ওই দিনের পর থেকে আমাকে আর কল দেয়নি। ডাল মে কুচ কালা হে, দোনোকে আন্দার মে। চলো, ক্লাসের সময় হয়ে গেছে। আরিয়ান হৃদয়কে দেখে শ্রাবণী যেন ভূত দেখার মতো অবাক হয়ে তাকিয়ে আছে। নেহারও একই অবস্থা, এমন ভাব যেন তাকে বিশ্বাস করতে পারছে না। কি শ্রাবণী, যে ভেবেছিল সেটা হয়নি বুঝি? নেহা, তোমার আশা পূর্ণ হয়নি বুঝি? কিসের কথা বলছো তোমরা? আর এগুলো কি বলছো? আমার কিসের আশা? হৃদয়, তুমি ঠিক আছো তো? কেন, আমার কি মারা যাওয়ার কথা ছিল নাকি? না মানে... আরে আর তুলতে হবে না, তুমি ক্লাস করো, আমি মরিনি। তারা ক্লাস শেষ করে। কলেজের ছুটির ঘন্টা বাজতেই আরিয়ান শ্রাবণীকে ডাক দিয়ে বলে, শ্রাবণী ওই দিনে পরে একটা বড় খবর নেয়নি কেন? আজ সকালে কত খুশি ছিল, আমাকে দেখার পর এভাবে অবাক হয়েছিল কেন? আরে না, শুনেছিলাম তোমার দুর্ঘটনা হয়েছে, এই জন্যই চিন্তায় ছিলাম। ও আচ্ছা তাই, ওকে তুমি যাও। আরিয়ান কিছু একটা ভেবে শ্রাবণীকে চলে যেতে বলে। হৃদয়, আমি 100% শিওর শ্রাবণী আর শ্রাবণীর বাবা মিলে এইসব কাজ করেছে। আমাদের অ্যাক্সিডেন্টের কথা কেউ জানে না, তাহলে শ্রাবণী কীভাবে জানে? নেহাকেও সন্দেহ হচ্ছে। আচ্ছা তুমি যাও, আমি সাথে একটু কথা বলি, দেখি কিছু জানতে পারি কি না। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। হৃদয় নেহার দিকে এগিয়ে আসে। এই নেহা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই 3 দিন একটা মিসড কলও দাওনি কেন? আমার আব্বু আমার ফোন নিয়ে গিয়েছে। ওই দিন এমপি কাকু আব্বুকে কী যেন বললো, তারপরই আব্বু আমাকে নিয়ে এমপি কাকুর বাসায় চলে যায়। এই কিছুদিন ওইখানে ছিলাম। এমপি কামরুক তোমার কীভাবে কাকু হয়? আমার আব্বুর ফ্রেন্ড হয়। ও আচ্ছা, ঠিক আছে, যাও, আমি রাতে কথা বলবো। হৃদয় বাসায় চলে আসে। ও হ্যাঁ, আজ সকালেই তাদের মা হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় এসেছে। এখন শরীর কিছুটা অসুস্থ, বেড রেস্টে আছে। আরিয়ান ভাই শোন, কিছু কথা আছে। এমপি হলো
নেহার বাবার বন্ধু। আমার সন্দেহ ঠিক, তবে নেহা এই ব্যাপারে কিছু জানে না। শ্রাবণী, এমপি আর চেয়ারম্যান মিলে কাজগুলো করেছে। ওকে, আমি দেখছি, তুই খাবার খেয়ে মায়ের দেখাশোনা করিস। ঠিক আছে। রাত এখন 12টার উপরে। আরিয়ান মুখে একটা ভৌতিক মাস্ক পরে চলে এমপির রুমে চলে আসে। এমপির মুখে মেডিসিন দিয়ে বেহুশ করিয়ে নিয়ে যায় একটা গোপন নির্জন এলাকায়। অনেক মারপিট করে। এমপি রাতে কিছু একটা দেখতে পায় না। অন্ধকারে এমপি বলে, তুই আমাকে চিনিস? আমার একটা কলে তোর ইতিহাস পাল্টে যাবে। আমার কারো পরিচয় জানার সময় নেই। আর কি বললি, ইতিহাস? আরে ইতিহাস তো আমি নিজেই। তুই বড় ভুল করেছিস। ভুল? আরে ভুল তো আমার নিয়ম। তোর ভয় করছে না? এই শহরের সব থেকে ক্ষমতাশালী এমপিকে বেঁধে রেখেছিস। আরে ভয় ভয় তো নিজেই আমাকে দেখে ভয় পায়। ভয় তো তোর লাগবে যখন দেখবি তোর মৃত্যু তোর সামনে। তুই কি চাস আমাকে এভাবে বেঁধে রাখার কারণ কি? তুই বড় ভুল করেছিস। ওই দিন ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়ে বড় ভুল করেছিস। তার মাসুল তোকে দিতেই হবে। আরিয়ান কথাটা বলতে বলতে পকেট থেকে একটা ধারালো ছুরি এমপির গলায় টান দেয়। রুমের ভিতর রক্তের সাগর বয়ে যায়। এমপির বাড়িতে হইচই পড়ে গেছে। সমস্ত টিভি চ্যানেলে সাংবাদিকরা ব্রেকিং নিউজ করছে। অন্তত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশের সব থেকে ক্ষমতাশালী এমপি কামরুক হাসান গতকাল রাতে রুম থেকে নিখোঁজ। সারা দেশে পুলিশ তাকে খুঁজতেছে। কি বস, এমপি নিউজ তো দেখছি টিভিতে। আরে ওর হাড়গুলো পাবে বলে মনে হয় না, কারণ ওরা কেউ ওই জায়গায় যেতে পারবে না। শ্রাবণীকে কি শাস্তি দেবে? সেটা সময় বলে দেবে। এই তোরা কি গল্প করিস? আমাকে যে মেয়েটা রক্ত দিয়েছিল তার খবর নিয়েছিস কে? মা, আমরা দুই ভাই ওই মেয়েটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। মায়ের থেকে এমপির কথা গোপন করে রাখে আরিয়ান। ঠিক আছে বাবা, আমাকে পরিচয় করিয়ে দেবে মেয়েটাকে পাইলে। ঠিক আছে মা, তুমুল ওষুধ খেয়েছো তো? হ্যাঁ বাবা, খেয়েছি। তো তোরা আজ কলেজে যাবি না? মা, তোমরা মনে হয় ঘুমাও নাই। ক্যালেন্ডার দেখো, আজ সারাদিন শুক্রবার। একটু পরে জুম্মার নামাজের জন্য যাব। ও আচ্ছা, ভুলে গেছি। আরিয়ান হৃদয় কিছুক্ষণ পর জুম্মার নামাজ আদায় করে রুমে আসে। দুপুরের খাবার শেষ করে বিকেলে দুই ভাই মাঠে খেলতে যায়। খেলার সময় এমপির একজন পাতি নেতা হৃদয়কে থাপ্পড় মারে। আমাকে মারলেন কেন? আমার অপরাধ কি? ওই তুই ছোট লোক হয়ে আমাদের বলে পা দিলি। শোন ভাই, এই মাঠ এখানকার সব ছেলে মেয়ের জন্য, সবার সমান অধিকার। শোন, হতে পারে সবার জন্য, কিন্তু আমার এমপির পোলাপান আমাদের ক্ষমতা অনেক। তোদের মতো টুকাইদের এখানে জায়গা হবে না। শোন ভাই, আমরা গরিব হতে পারি, আপনার মতো অমানুষ না। কথাটা শেষ করতেই ছেলেটা আবারও মারতে যায়। পেছন থেকে আরিয়ান হাতটা ধরে ফেলে। আরে কে রে তুই, আমাকে আটকালি যে? তোদের মতো কুত্তার বাচ্চাদের বাপ। তোর সাহস তো কম না, এই আশিকের হাত ধরেছিস, আবার মুখের ওপর কথা বলিস। তাই তোর অনেক ক্ষমতা, তাই না? আমার এমপি কামরুল সাহেবের ছেলে, একটা কল দিলেই ছেলে তোকে ছিঁড়ে খাবে। ঠিক আছে, কল দে, দেখি তোর কতগুলো কুত্তার ছানা আছে। ছেলেটা কাকে যেন কল দেয়। কিছুক্ষণের ভিতর অনেকগুলো মোটর বাইকে আশিকের ছেলে পেলে আসে। বস, আজকে দেখব হিরোর জয় নাকি ভিলেনের। দাঁড়িয়ে দেখছিস কি? এই টোকার বাচ্চাকে মাটিতে শুইয়ে দে। কথাটা শুনে ভিলেনদের সদস্যরা এগিয়ে আসে। আমাদের গল্পের হিরো একজন দায়িত্বশীল ভাইয়ের মতো ভিলেনদের সাথে মারপিট শুরু করে। আশিকের পোলাপানদের এমন অবস্থা করেছে, মনে হয় না 2.5 বেড রেস্ট থেকে রেহাই পাবে। ভাই আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আরে সিংহ একাই 100, জঙ্গলের রাজা সিংহ, আর এই দেশের রাজা আমি হব। সিংহ যখন আসে একাই আসে, আর কুত্তার বাচ্চা আক্রমণ যখন করে দল বেঁধেই আসে। তোরা কুকুরের মতো দল বেঁধে হয়েও এসেও তো পারলি না। ভাই আমি আপনাকে চিনতে পারিনি, মাফ করে দেন। শোন, মানুষকে মানুষ বলতে শিখবি। আর শোন,
বড় ভাই পেছনে থাকতে ছোট ভাইয়ের আকাশ সমান বাধাও পার করতে কিছু পা হয় না। আশিক চলে যায় বাড়িতে, কাকে যেন কল দেয়। ভাই ওই টোকাই মানে আরিয়ান আমাদের সমস্ত ছেলেদের মেরে বেড রেস্ট করে দিয়েছে। ওপাশ থেকে আশিকের আরেক বস মানে গল্পের বড় ভিলেন বলে, चिंता करिस ना, मने रखबी मैं हूँ विलेन। हीरो को तो मैं मिट्टी के साथ दूंगा। उनको टाइम्स खत्म हो गया ঠিক আছে ভাই। और সমস্ত জন্মডাটা আমাকে একদিনের ভেতরে দিবি আর ওর সমস্ত দুর্বল জায়গাগুলোর ব্যাপারে খবর নিয়ে আমাকে জানাবি। আসলে একটা কথা, আমরা সমস্ত জায়গায় দেখি যখন কেউ কারো ক্ষতি করতে চায়, তবে তার বিপরীত পাশের লোকটা যদি অনেক ক্ষমতাশালী হয়, তাহলে সরাসরি লড়াই না করে তার দুর্বল জায়গায় খুঁজে তাকে আঘাত করা। ওকে বস, আমি সব দিব, কিছুটা সময় দেন। রাতে হৃদয় আরিয়ানকে বলে, ভাই, সুমাইয়া নামের মেয়েটার সাথে কথা হয়েছে? হয়েছে, প্রায় নিয়মিতই হয়। তাই কুছ কুছ হোতা হে, তাই না বস? আরে না, মানে একটু পছন্দ হয়, মানে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে গেছিলাম। ওরে বাবা, তলে তলে এত কিছু! আমি কিছুই জানি না, আর জানবই বা কী করে? আমি তো কারো আপন না। ওই শুন, একটা থাপ্পড় দিব আর যদি এরকম কথা বলিস। এই পৃথিবীর বুকে তুই ছাড়া আমার কেউ আছে তুই বল? আমি চেয়েছিলাম তোকে আর নেয়ার সাথে বিয়ে দিয়ে তোদেরকে সারপ্রাইজ দেবো, এর জন্য বলিনি। সরি বস। আরিয়ান হৃদয়কে জড়িয়ে কান্না করে। এ যেন আপন দুই ভাইয়ের এক ভালোবাসার কান্না। মা ঘরে দরজা থেকে সব কথাগুলো শুনে আনন্দে চোখের অশ্রু ঝরে। থাক, আপনাদের এত ভালোবাসা আর দেখাতে হবে না। এবার আসুন, আমার রান্না করা বিরিয়ানি খেয়ে একটু আনন্দ দেন। মায়ের বিরিয়ানির কথা বলতে দেরি মাকে দরজা থেকে টেনে সরিয়ে টেবিলের দিকে দৌড়ে যেতে দেরি করেনি। আরে আস্তে আস্তে, মনে হয় আমার পাগল দুটো কতদিন খায় না। মা, প্রায় 19 দিন পর আজকে তোমার হাতে রান্না খাচ্ছি, তাও আবার আমার পছন্দের প্রিয় বিরিয়ানি, আর তুমি বলছো আস্তে আস্তে খেতে, তাই না? আরে পাগলা দুটো, মাত্র 19 দিনেই এই ভাব? বিয়ের পরে যে বউ পেলে আমাকে ভুলে যাবি তোরা? শোন মা, এই জীবন যতদিন থাকবে ততদিন মা ডাকটা ভুলবো না। দরকার হয় বিয়ে নামক শব্দটা বাদ দেব জীবন থেকে, তবুও তোমাকে আলাদা করতে পারবো না। আশিক ভিলেনকে কল দেয়, আরিয়ানের সমস্ত বায়োডাটা দিয়ে দেয়। ভাই, এই আরিয়ান এতিম, ওর একটা ভাই আছে হৃদয় নাম, ওদের পালিত মা আছে গ্রামের স্কুলের মাস্টার। ওকে, তাহলে ওর ভাই আর মাকে তুলে নিয়ে আয়। মা তুমি থাকো। এই হৃদয় শোন, কলেজ থেকে তাড়াতাড়ি বাড়িতে আসবি, আর আমি একটা কোম্পানির সিওর সাথে দেখা করতে যাচ্ছি একটা চাকরির বিষয়ে। ঠিক আছে ভাই। আরিয়ান বাসা থেকে বের হয়ে যায় কোনো একটা অজানা উদ্দেশ্যে। এদিকে ভিলেনের আদেশে আশিক ও তার লোকজন আরিয়ানের মাকে তুলে নিয়ে যায়। কলেজের গেট থেকে হৃদয়কেও আটক করে। মা ও হৃদয়কে নিয়ে আসে ভিলেনের একটা গোপন রুমে, সারাদিন আটকে রাখে। এদিকে চেয়ারম্যান নিখোঁজ, সারাদিন চেয়ারম্যান বাড়িতেই আসে নাই। ইউনিয়ন পরিষদ থেকে তুলে নিয়ে যায় আরিয়ান। কিরে, তোর সাথে আমার শত্রুতা কিসের? তুই আমার মাকে মারতে চেয়েছিস কেন? আমি আমার বন্ধু এমপি কামরুক হাসানের খুশির জন্য সব করতে পারি। খুশি? ওকে, তাহলে তোর মৃত্যু এখন আমার খুশি। স্মাইল 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 প্লিজ। আরিয়ানের চেয়ারম্যান সাহেবের এমপির মতো গলাতে ছুরি আঘাতে দুনিয়া থেকে বিদায় করে। সাথে সাথেই আরিয়ান ফোনটা বেজে ওঠে। হ্যালো মিস্টার আরিয়ান, তোর সময় শেষ। তুই আমার লোকেদের মেরেছিস। আমি অনেক অপমান হয়েছি। আজ পর্যন্ত কেউ আমার নামে একটা জোর গলায় কথা বলার সাহস পায়নি, আর সেখানে তুই গায়ে হাত দিয়েছিস। তোর এত ক্ষমতা! স্মাইল স্মাইল স্মাইল। আজকে এত খুশি কেন? তুই নিজেও কি কুত্তাদের মতো মরতে চলে আসছিস নাকি? আরে রাগ তোর স্মাইল, তোর সময় শেষ। তোর মা ভাই আমার কাছে আছে, ক্ষমতা থাকলে নিয়ে যা। আরে বলো, তুই নিজে মরার জন্য এভাবে এগিয়ে আসবি সেটা জানা ছিল না। শোন, তুই যদি চাঁদেও
লুকিয়ে থাকিস তাহলে আমি আগামী 30 মিনিটের ভিতরে সেখানে পৌঁছে যাব। আর হ্যাঁ, মা আর ভাইয়ের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে তোকে সেখানেই পুঁতে রেখে দেবো। ভিলেন কল কেটে দেয়। হৃদয়ের কাছে এগিয়ে আসে, হাত বরাবর একটা ছুরির আঘাত করে। আহা, এতটুকুতে এমন করছিস? তাহলে ভেবে দেখ আমার 20 জনের উপর ছেলেদের কিভাবে মেরেছে তোর ভাই আরিয়ান। হা 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 হা। তুই বড় ভুল করেছিস। হৃদয় আরিয়ানের জান, আর তুই সেই জানের গায়ে হাত দিয়েছিস। আমার আফসোস হচ্ছে তোর মরণ কিভাবে হবে। তাই? বাচ্চা ছেলেটা বলে কি? ওকে, তাহলে আরিয়ানের সামনে তোকেই বিদায় করব আগে, তারপর ম্যাডামকে শেষ করব। কি দুঃখ, টোকাই এতিম ছেলের জন্য বিনা দোষে তোমাকেও জীবন দিতে হবে। আমি জন্ম দেইনি, তবুও ও আমার ছেলে। আর হ্যাঁ, আমি আরিয়ানকে কখনো পিছনে হাঁটতে দেখিনি। সব সময় সমস্ত বাধা পেরিয়ে ও এগিয়ে যাবেন, আর উবে গেছেও। আমার মন বলছে তুই অনেক বড় ভুল করেছিস আরিয়ান। এতটা পাগল তার মায়ের জন্য, যা তুই কল্পনাও করতে পারবি না। আর হ্যাঁ, মায়ের থেকে ও ওর ভাইকে আরও 1000 গুণ ভালোবাসে, আর সেই ভাইয়ের রক্ত ঝরিয়েছিস। আফসোস, তোর কি হবে? হঠাৎ কিসের যেন একটা শব্দ ভেসে আসে। একটা বড় আতঙ্কের সৃষ্টি হয়। আশেপাশের কিছু লোক কান্নার আওয়াজ করে। বোঝা যায় আরিয়ান ইজ কামিং। ওই দেখ আরিয়ান, বস ইজ কামিং, ওয়েটিং ফর আরিয়ান। আরিয়ানের সামনে কয়েকশত লোক হাজির হয়। কি তোর মতো বাচ্চা একটা ছেলে আমাকে মৃত্যুর ভয় দেখায়? আরে সাইজটা বড়ও না ছোটও না, কোনো সমস্যাও না। বুকের সাইজটা দেখ, তুই সাইজে বড় কিন্তু তুই কুত্তাদের মতো দল বেঁধে এসেছিস। আমি সাইজটা ছোট কিন্তু সিংহদের মতো একাই লড়তে এসেছি। তোর সাহস থাকলে একাই দেখি কত দম তোর। বাহ, তোর সাহসের তুলনা হয় না। আমার সামনে দেশ বিদেশের সব নেতারা মাথা উঠিয়ে কথা বলে না, আর সেখানে একটা বাচ্চা আমাকে চ্যালেঞ্জ করছে। এই তোর দেখছিস কি? বাচ্চাটাকে একটু ফিডার খাইয়ে শান্ত কর। ভিলেনের কথা শুনে কয়েকজন এসে আরিয়ানের মারতে যায়। তবে ওই যে কথায় আছে না, ছোটো মরিচে ঝাঁঝ বেশি। মিনিট 5 ভিতরে ভিলেনের সব লোকেদের মাটির সাথে শুয়ে রাখে। কিরে দেখলি তো সিংহ শিকার কেমন? স্মাইল স্মাইল স্মাইল। তোর সত্যি অনেক সাহস, আয় দেখি। আরিয়ান এগিয়ে আসে ভিলেনের কাছে। ভিলেন আরিয়ানকে একটা আঘাত করে মাটিতে পড়ে যায়। কিরে কই গেলি? ভাই, আমাকে ও ছুরি আঘাত করেছে, রক্ত ঝরছে, মাকে বেঁধে রেখেছে। আরিয়ান উঠে দাঁড়িয়ে ভিলেনের দিকে এগিয়ে যায়। এবার ভিলেন এগিয়ে যায় মারতে। তবে ওই যে বলে না, হিরো যদি মার খায় তাহলে তো চলবে না, ভিলেনও তো মার খাবে। ভিলেন আরিয়ানকে আঘাত করতে যায়। আরিয়ান পিছন ঘুরে ভিলেনকে আঘাত করে। তার পায়ে এমন একটা আঘাত করেছে সে উঠতে পারে না। আবার তেড়ে আসে ভিলেন। আরিয়ান তাকে পেট বরাবর ঘুষি মারে, একটাতেই শেষ, আধা মারা অবস্থায়। শোন, তোদের মতো কুত্তার দল দূর থেকে ঘেউ ঘেউ করে, সামনে এলে না থেমে যায়। আর একটা কথা বলি, মনে রাখবি, স্মাইল স্মাইল স্মাইল। কখনো এই সিংহর পরিবারের দিকে তাকানোর সাহস দেখাবি না। আরিয়ান হৃদয় ও মাকে নিয়ে চলে আসে সেখান থেকে বাড়িতে। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর সুমাইয়া আরিয়ানকে কল দেয়। বলো কেমন আছো? এই তো আছে কোনো রকম। কেন কোনো রকম মানে কি হয়েছে? আচ্ছা আরিয়া, তুমি কি আগামীকাল কলেজের পাশের পার্কে দেখা করতে পারবে? পারবো। কয়টায় আসবো? বিকেল 3টার সময়। ওকে, আমি আসবো। আরিয়ান কল কেটে দেয়। পাশ থেকে হৃদয় বলে, কি হয়েছে, মন খারাপ নাকি? আরে না, সুমাইয়া কল করেছিল, ওর কথা কেমন জানি লাগছিল। তোমার বলেনি কি হয়েছে? আরিয়ান নাও বললো কাল বিকেলে দেখা করতে, দেখি আগামীকাল যে কি বলে। আরিয়ান রুমে ঘুমোতে চলে যায়। এদিকে ভিলেনের এমন অবস্থার খবর পায় তার বড় ভাই, ভিলেনের বড় ভাই।
তার থেকেও বড় মাফিয়া, সারা দেশের 2 নম্বরের ড্রাগস, বিভিন্ন প্রকারের মাদকের রাজা। কালো দুনিয়ায় তার নাম ড্রাগন। ড্রাগন বর্তমানে ভারতের মুম্বাই শহরে কোনো একটা গোপন আস্তানায় ঘাঁটি করেছে। সেথায় থেকে কাল বাজার 2 নম্বর ওয়ার্ল্ড ওয়ার্কলোল করে। ভাই, আরিয়ান আমাকে শেষ করে দিয়েছে। আমার সমস্ত ক্ষমতা দখল করে নিয়েছে। আমার সমস্ত ছেলেদের মেরে দিয়েছে। আমার অবস্থাও অনেক খারাপ। ভিলেনের কথা শেষ হওয়ার আগেই তার শেষ নিঃশ্বাস চলে যায়। ওপাশ থেকে ড্রাগন চিল্লায়, ভিলেন ভাই, ভাই আমার কথা বল। ভাই তোর কি হয়েছে, কথা বল। এই এই কই তোরা, সবাই তাড়াতাড়ি আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর। আমার ছোট ভাই ভিলেনকে আরিয়ান নামের একটা ছেলে মেরে দিয়েছে। ড্রাগন তার লোকজন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়ান ড্রাগনের বিষয়ে কিছু না জানাই চিন্তামুক্তভাবেই চলাফেরা করে। পরের দিন সকালে আরিয়ান কলেজে যায়। কলেজ মাঠে যেতেই শ্রাবণীর সাথে দেখা। আরিয়ান পাশ কেটে চলে যেতে চায়। হঠাৎ শ্রাবণী আরিয়ানের হাত টেনে ধরে। আরে আরে, এটা কি? আপনি আমার হাত ধরলেন কেন? আরিয়ান, একটু শোনো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বড্ড একা হয়ে গেছি, আমাকে তোমার করে নাও প্লিজ। আপনি বলছেন আপন করে নিতে। বলছি আপু, পাবনায় চলে যান। এইসব চিন্তা বাদ দেন, আমি গরিব টোকাই ছেলে। আরিয়ান কথাটা বলে হাতটা টান মেরে ছাড়িয়ে নিয়ে চলে আসে ক্লাসের উদ্দেশ্যে। ক্লাস শেষ করে বিকেলবেলায় চলে আসে পার্কে। বিকেল 3টা পার হয়ে যায়। 4টা, 5টা, সন্ধ্যা 6টা পর্যন্ত আরিয়ান পার্কের এপাশ ওপাশ করে। তবুও সুমাইয়ার আসার কোনো খবর নাই। আমি তাকে বিকাল 3টার সময় থেকে এত পরিমাণ কল দিচ্ছি, কোনো সারা শব্দ নেই। ওপাশ থেকে ভেসে আসছে, আপনি যে নম্বরে কল করেছেন সেই নম্বরটি এখন বন্ধ আছে, দয়া করে আপনি কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। যতবার কল দিয়েছি ততবারই ঠিক একই কথা বলছি। মন খারাপ করে বাসায় ফিরে আসছি। কি হয়েছে ভাই, মন খারাপ কেন? আরিয়ান বাবা, সকালে খেলি না, দুপুরে না খেয়ে চলে গেলি, আবার এখন না খাওয়ার কথা বলছিস। আজ পর্যন্ত তো কখনো এমন হয়নি। কি হয়েছে বাবা তোর? না মা, কিছু হয়নি। 2 দিন পর থেকে পরীক্ষা, তাই একটু চিন্তায় আছি। ভাই, তোমার এই চিন্তার কারণ এটা না, সত্যি কথা বলো। আমি তোমার মুখটা দেখে বলে দিতে পারি আমার ভাইয়ের কি হয়েছে। মা, তুমি যাও, খাবার দাও, আমি দেখছি। ঠিক আছে আরিয়ান, তুই যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়। মা কথাটা বলে চলে যায় রান্নাঘরে খাবার নিয়ে আসতে। ভাই, কি হয়েছে সত্যি করে বলো। সুমাইয়া আমাকে কল করেছিল বিকাল 3টায় পার্কে দেখা করতে। আমি কলেজ থেকে এসে পার্কে চলে যাই। 3টা থেকে 6টা পর্যন্ত বসে থাকি। পার্কের এপাশ ওপাশ দেখি, কোথাও পাই না। ফোন করেছি 1000 বার, প্রত্যেকবার বন্ধ দেখাচ্ছে। জানি না কেন এমন করছে। তোমাদের ভেতরে কোনো রকম ঝামেলা হয়েছিল নাকি? না তো, কাল পর্যন্ত তো সব ঠিকই ছিল। জানি না গতকাল বিকালের কথাগুলো কেমন জানি একটু সন্দেহ লাগছে। জানি না কি হয়েছে। আমি ওর বাসায় যাব আগামীকাল সকালে। ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। এই দেখো মা, খাবার এনেছে, দাও মা, আরিয়ানকে বেশি করে দাও। তোদের 2 ভাইয়ের ভালোবাসা সত্যি অপরিসীম। আমি চাই আমার পাগল দুটো যেন সারা জীবন এভাবে খুশি থাকে। মা চলে যায়। আরিয়ান হৃদয় খাবার শেষ করে। তারপর আরিয়ান মন খারাপ করেই চলে যায় রুমে। আজ হৃদয়ের সাথেও একটাও কথা বলেনি। হৃদয়ও তার রুমে চলে যায়। আরিয়ান রাতে না ঘুমিয়ে সারা রাত ফোনেই চেষ্টা করে। বারবার সেই একই কথা, একটু পর আবার চেষ্টা করুন। আরিয়ান তার জমানো ভালোবাসা হারিয়ে ফেলেছে সেটা ভেবে রাতভর কান্না করে। ওই যে বলে না, ছেলেরা হাজার আঘাতে কাঁদে না, ছেলেদের কাঁদতে নেই, কাঁদলে নাকি বারণ। তবে কেন আজ আরিয়ান কাঁদছে? আসলে একটা কথা কি, একমাত্র ভালোবাসাই পারে ছেলেদের পাথরের মতো হৃদয়টা ভেঙে নদীর মতো পানি বের করতে। আরিয়ান ভেজে চোখে ফোনের স্ক্রিনটার দিকেই তাকিয়ে আছে। এই জানি সুমাইয়া নামক মেয়েটা কল দিয়ে বলবে, এই পাগল, রাতে খেয়েছো? আমার বাবুটা না খেলে আমি কিন্তু খাবো না। এই শোনো না, তোমার পাশে নীল শাড়ি, 2 হাত ভরা নীল চুড়ি, হাতে মেহেদি রাঙানো,
কপালের মাঝ বরাবর একটা টিপ দিয়ে পরন্ত বিকেলে নদীর পাড়ে তোমায় নিয়ে ঘুরে বেড়াবো। এই শোনো না, বিকেলের হিমদ্রি হাওয়া আর নদীর ঢেউয়ের মতো ভেসে চলে যাব নদীর ধার ঘেঁষে। এক সময় পাখির মতো রাতের শুরুতে ফিরে আসবো নিজ তীরে। এইভাবে অনেক রকম কথা আরিয়ান ভাবে। তবে ওই যে কথায় আছে, কিছু স্বপ্ন রাত জেগে আর কিছু স্বপ্ন মনের মানুষের হাত ধরে শুরু হয়। সব স্বপ্নগুলো তো আর পূরণ হয় না, সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা, কিছু স্বপ্ন নীরবেই রয়ে যায়, আবার কিছু স্বপ্ন মাঝপথে এসেই থেমে যায়। সকালে হৃদয় আরিয়ানকে ডাক দেয়। আরিয়ান হৃদয়ের এক ডাকেই সাড়া দিয়ে দরজা খুলে দেয়। ভাই, রাতে ঘুমোওনি? চোখ এত লাল কেন? আর মনে হচ্ছে সারা রাত কান্না করেছো। আরে ধুর, কি যে বলিস, একটু আগে ঘুম ভাঙলো, কিছু একটা চোখে পড়ছিল, ডলাতে ডলাতে চোখ মুখটা লাল হয়ে গেছে। শোন ভাই, এই পৃথিবীর বুকে কোটি মানুষের মিথ্যে বুঝতে পারবে এই হৃদয়ের কাছে না। আমি আজ যে আরিয়ানকে দেখছি সেটা আমার ভাই আরিয়ান কি না সন্দেহ হচ্ছে। আমার ভাই আরিয়ান কখনো তার সুখ দুঃখের কথা আমার কাছ থেকে গোপন করে না, কিন্তু আজ তুমি তোমার কষ্টের কথা আমাকে জানালে না, বিপরীতে মিথ্যে বলছো। আচ্ছা যাই হোক, চলো, আজ শুক্রবার, কলেজ তো নেই, সুমাইয়াদের বাসাতে যাব। ওকে চল। হৃদয় আরিয়ানকে নিয়ে চলে আসে সুমাইয়ার বলার ঠিকানায়। তবে আরিয়ান জানতো না যে সুমাইয়া সারা বাসাতে থাকতো। বাসার ভিতর প্রবেশের অনুমতি না পেয়ে চলে আসে ফিরে। হতাশ হয়ে ফিরে আসে বাসায়। কি আর করা, শেষ অবধি কোনো রাস্তা না পেয়ে আরিয়ান মন খারাপ করেই চলে আসে। বাসায় ঢুকতেই রক্তে লাল হয়ে আছে পুরা বাসা। মা পড়ে আছে ঘরের দরজার পাশে, মায়ের শরীরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এই মনে হয় কিছুক্ষণ আগেই মাকে কুপিয়ে হত্যা করেছে। আরিয়ান হৃদয় মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে। দুই ভাই সহ গ্রামের সবাই মিলে কবরস্থানে দাফন করে। সারাদিন দুই ভাই মনমরা হয়ে বসে আছে। রাতে আরিয়ান রাগে চোখ লাল করে হৃদয়কে প্রশ্ন করে, হৃদয়কে কে এমন করতে পারে? আমাদের তো আর কারো সাথে শত্রুতা নেই, এমপি, চেয়ারম্যান, ভিলেন সহ সবকে তো শেষ করেছি, তাহলে কে এমন ক্ষতি করতে পারে? খোঁজ নিতে হবে। শ্রাবণী কি এমন করতে পারে? ও হয়তো বাবার ব্যাপারে জেনে গেছে। শোন, শ্রাবণের এত সাহস হয়নি যে মাকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করবে। আচ্ছা শোন, এখন থেকে তুই একটু সাবধানে চলাফেরা করবি। ঠিক আছে ভাই, তুমি নিজে সাবধানে থেকো। হৃদয় রান্না করে। আরিয়ান হৃদয়কে রান্নার কাজে হেল্প করে। দুই ভাই রান্না শেষ করে রাতে খাবার খায়। আরিয়ানের চোখ দিয়ে পানি অঝরে ঝরাচ্ছে। মা, আজকে তরকারিতে মরিচ বেশি হয়েছে। মা বলে ডাক দিতেই হৃদয়ের হাত থেকে খাবার প্লেট পড়ে যায়। আরিয়ান বুঝতে পারে মা তো আর নেই। হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করে কিছুক্ষণ, তারপর কিছু না খেয়েই রুমে চলে আসে ঘুমোতে। পরের দিন সকালে হৃদয় আরিয়ানকে ডাক দেয়। আরিয়ান ঘুমের ঘোরে বলে, মা আর একটু ঘুমাই না, এত ডাকাডাকি করছো কেন? আরে ভাই, আমি ওঠ, কলেজে যাবি কখন? উঠছি তো, দাঁড়াও একটু। যাও ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা তৈরি করছি। আরিয়ান ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে হৃদয়কে বলে, আচ্ছা হৃদয়, তোর সকালে উঠে রান্না করতে কষ্ট হয় বুঝি? হয়তো, কিন্তু কি আর করো বলো, এখন তো আর মা নেই, তাহলে কে রান্না করে দেবে শুনি? আর আমরা তো এমন কোনো কিছু করিনি যাতে প্রতিদিন খাবার কিনে খাবো। ভাবছি তোকে বিয়ে দেব, তুই নেয়াকে বলিস তোদের বিয়ে দেব। বলবো, কিন্তু ভাই একটা কথা, পরশুদিন থেকে পরীক্ষা শুরু, ভাবছি পরীক্ষা শেষে বিয়ে করি, তা না হলে পড়াশোনা তো আর হবে না। ঠিক আছে, তাই হবে। আজ 2 দিন পর পরীক্ষা শুরু। আরিয়ান হৃদয় খুব সুন্দরভাবেই পরীক্ষা দেয়। এভাবে একে একে সব পরীক্ষা শেষ। আজ 1 সপ্তাহ পর হৃদয় নেহার বিয়ে। কিরে নেহা, তোর আজকে কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে। বাবাকে ছাড়া বিয়ে একটু খারাপ লাগছে, তারপর নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছি। এটা কয়জনার কপালে হয় বলো তো? এই জন্যই খুশি। আর হ্যাঁ, শ্রাবণীকে বলেছি, ও আসছে। শ্রাবণী কেন? আমি তো ওকে বলিনি। আরে আমি বলেছি,
আরিয়ান, শ্রাবণী তোমাকে সত্যি অনেক ভালোবাসে। আজ মেয়েটা কত অসহায়। মা তো সেই কালেই মারা গেছে, বাবাও নিখোঁজ, হয়তো তিনিও মারা গেছে। আমার বাবার হয়তো একই অবস্থা। তারপর মেয়েটা শুধু তোর ভরসা নিয়ে বেঁচে আছে। সত্যি তোকে অনেক ভালোবাসে। কি গো, দুই ভাই বোন মিলে কি ফুসফুস করছো? আমাকেও একটু বলো। বলছি শ্রাবণীকে ভাবি বানাবো, কেমন হয়? হয়তো ভালো, বাকিটা আরিয়ান ভাই জানে। কি রে, তোরা কেমন আছিস? আমাকে ছাড়াই কি বিয়ে করার ইচ্ছে নাকি তোদের? আরে না আপু, আপনি ছাড়া বিয়ের সাক্ষী দেবে কে বলুন তো? তোরা কথা বল, আমি আসছি। আরিয়ান কথাটা বলে বাড়ির একটা পাশে চলে আসে। মাকে অনেক মিস করছে। শ্রাবণী পাশে এসে দাঁড়ায়। মাকে মিস করছো তাই না? হুম। আমিও আজ বাবাকে অনেক মিস করছি। দেখো না, এত সুখের মাঝেও কেন জানি এক টুকরো দুঃখ উকি দিচ্ছে। তোমার বাবা অনেক খারাপ ছিল, এই জন্যই তার বাবার শাস্তি পেয়েছে হয়তো। তবুও তো আমার বাবা, তাই না? যতই খারাপ হোক, জন্মদাতা পিতা তো ভোলা যায় না। আচ্ছা, তোমার কি কোনো ছেলে পছন্দ আছে? থাকলে বলতে পারো, বিয়ে দিয়ে দেবো। শোনো, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। বাকিটা তোমার ইচ্ছে। আরিয়ান আর কিছুক্ষণ বলতে যাবে, তখনই শোনা গুলি শব্দ। হয়তো কেউ এসে হামলা করেছে। আরিয়ান এগিয়ে যায় সেদিকে, দেখে হৃদয়ের পাশে একটা গুলি লেগেছে। সেটা দেখে আরিয়ান নিজেকে ঠিক রাখতে পারে না। একটা ছেলের হাত থেকে কৌশলে গুলি কেড়ে নেয়, তারপর সেটা দিয়ে কয়েকজন লোককে মেরে ফেলে। পুরা বিয়ের বাড়ির লাশে পরিণত হয়। একসময় সবার পিস্তলে গুলি শেষ হয়ে যায়। আরিয়ান চোখ লাল করে হিংস্রের মতো গর্জন করে, ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। কিছু লোককে কুপিয়ে মারে, ঠিক যেমন তার মাকে মেরেছিল। আর কিছু লোক পালিয়ে যায়। তবে তাদের ভিতরে যে দলনেতা, তাকে ধরে ফেলে আরিয়ান। অনেক মারার পর আদমরা অবস্থায় লোকটাকে প্রশ্ন করে, বল, তোদের কে পাঠিয়েছে? রাগের লোক আমরা। ড্রাগনকে? আর আমাদের উপর কেন হামলা করলি? ড্রাগন এই ভিলেনের বড় ভাই ভারত থেকে ভিলেনের মৃত্যুর খবর শুনে বাংলাদেশে এসেছে আরিয়ানকে মারার জন্য। তাহলে শোন, তাহলে তোরা ওই দিন আমার মাকে মেরেছিস? হ্যাঁ, আমি নিজেই মেরেছিলাম। আর শোন, আমি মারা গেলেও হৃদয় কেউ বাঁচবে না। ড্রাগন ওদের শেষ করবে। বল, ড্রাগন কোথায়? জানি না। ঠিক আছে, দেখি তুই কতক্ষণ না বলে থাকিস। আরিয়ান লোকটাকে একটা পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রেখে হৃদয়ের আদিকাল এগিয়ে আসে। পাশে বুলেট লাগায়, তেমন কোনো ক্ষতি হয়নি। ডক্টরের কাছে নিয়ে আসে। বুলেট আগেই বের হয়ে যাওয়ার কারণে পায়ে ফোঁটাতে ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে বাসাতে আনে। আরিয়ান রাতে লোকটার কাছে যায়, তবে এবার খালি হাতে না। একটা বড় বরফ, সাথে প্লাস অতিরিক্ত গরম পানি, এছাড়া আরও কিছু ভয়ানক জিনিস, শুধুমাত্র লোকটাকে শাস্তি দেওয়ার জন্য। বল, ড্রাগন কোথায়? বললাম তো জানি না, তারপর কেউ প্রশ্ন করিস বারবার। শেষবারের মতো বলছি, বল, ড্রাগন কোথায়? জানি না, তো যা করার তাই করতে পারিস। আরিয়ান লোকটার কথা শুনে তার পায়ের তলে বরফ রাখে, মাথায় অতিরিক্ত পরিমাণ গরম পানির পাতিল রাখে। এ যেন পুরাই উল্টা শাস্তি। পায়ে বরফ, মাথায় গরম পানি, অসহ্য যন্ত্রণা, কথা বলার শক্তি নেই। এবার তো বলবি ড্রাগন কোথায়? ড্রাগের লোক আমরা। শালা কুত্তার বাচ্চা, মরতে রাজি, শালা তুই বলতে রাজি না। তোকে এত সহজে তো মারবো না। আমার মাকে যেভাবে মেরেছিস, ঠিক তোকেও ততটাই কষ্ট দিয়ে মারবো। এই দেখ, এটা কি বলতো? এটার নাম ব্লেড। তোর শরীর থেকে একটু একটু করে চামড়া তুলবো, বলতো কেমন লাগবে? তো যা ইচ্ছা কর, আমি বলবো না। ঠিক আছে, বলতে হবে না, আমার জানার প্রয়োজনও নেই। আচ্ছা, তোর হাতের নখগুলো দেখি অনেক সুন্দর, দেখি তো টেনে তোলা যায় কি না। আরিয়ান লোকটার হাতের নখ প্লাস দিয়ে টান দেয়। লোকটা জোরে চেল্লায়, মাগো। কিরে, কষ্টটা তো এত সামান্য। এই দেখ, বোতলের ভিতর যোগের তেল, সাথে গোলা মরিচের প্যাকেট,
শুধুমাত্র তোর জন্য স্পেশাল, একটু টেস্ট করে দেখতে হয়। আরিয়ান লোকটার নখ ওঠানো মাংসে লাগিয়ে দেয়, হাত পা বাঁধা। তারপর সদ্য কাটা মাংসে মরিচে বগুড়ান, চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে যায়। আরিয়ান চলে আসে বাসায়, লোকটার পায়ের তলে বরফ রাখে, শুধুমাত্র মাথা থেকে গরম পানিটা সরিয়ে রাখে। ভাই, জানতে পেরেছো লোকটা থেকে ড্র্যাগন কি আর কোথায় আছে? শালাকে এত শাস্তি দিলাম, কখনো মুখ থেকে একটা কথাও বের হলো না। বেহুশ হয়ে গেছে, রাতে যাব। তো তোর কি অবস্থা? নেহা কোথায়? আমার অবস্থা মোটামুটি, ব্যথা কম হয়েছে। আরে নেহার কথা বলছো? ও তো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। শ্রাবণী এসেছিল কি? এসেছিল, নেহাকে সান্ত্বনা দিয়ে খাবার রান্না করে বাড়িতে গেছে। বলল রাতে আসবে, এখানে থাকবে। শ্রাবণীকে ভাবি বানিয়ে নিব নাকি? আমার তো পছন্দ, আর মেয়েটাও তোমাকে অনেক ভালোবাসে। দেখছি কতটা ভালোবাসি। আচ্ছা সমস্যা নেই, আগামীকাল তোদের কোর্ট ম্যারেজ করব। আর আমি হয়তো সামনের মাসে বিয়ে করতে পারি শ্রাবণীকে। আর হ্যাঁ, এটা যেন নেহা অথবা শ্রাবণী কেউ না জানে। ঠিক আছে ভাই। আরিয়ান চলে আসে খাবার টেবিলে, শ্রাবণীর হাতে কাচ্চি বিরিয়ানি, মজাই আলাদা। পেট পুড়ে খেয়ে আরিয়ান বিকেলে রেস্ট নেওয়ার জন্য রুমে চলে যায়। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে। ঘুম থেকে ওঠার সময় হয় আরেক বিপত্তি। ভূত ভূত, এই সন্ধ্যাবেলায় ভূত কোত্থেকে এলো? আরে আমি শ্রাবণী কথাটা বলেই আরিয়ানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়, যেন চিল্লাতে না পারে। ছাড়ো, দম আটকে যাবে। এভাবে কেউ অত্যাচার করে? বিয়ের আগে বউকে তো বিধবা করবা। তোমার আবার বিয়ের শখ আছে বুঝি? বিয়ের কি দরকার, তোমার পাশেই তো আছি। বউ ভেবে একটু আদর করলেই তো হয়। আমাকে কি পাগলা করতে কামড় দিছে যে তোমার মতো পেতনিকে বিয়ে করব? কি বললি? আমি পেতনি? তোর নানি পেতনি, তোর দাদি পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি, খচ্চর ছোড়া কোথাকার। শ্রাবণী ঝগড়া করতে করতেই রুম থেকে চলে আসে। আরিয়ানও রুম থেকে বের হয়, ফ্রেশ হয়ে চলে আসে লোকটার কাছে। এখনও হুঁশ আসেনি। আরিয়ান সঙ্গে নিয়ে আসা বরফ থেকে গলে যাওয়া ঠান্ডা পানি লোকটার মুখে মারে, এতে লোকটার হুঁশ আসে। কিরে বলবি ড্রাগন কোথায়? না, বলবো না। আচ্ছা তুই জানিস, আর তুইও তো আবার এসব চিনিস না। এটাকে সুচ বলি। মা বোনেরা এটা নাকসি কথা সেলাই করে, কি সুন্দর কাপড় সেলাই করে ফুটিয়ে তোলে, পিছনে সুতা দিয়ে এপাশ ওপাশ করে। এই দেখ, তোর পায়ের পাতায় একটা ফুটিয়ে দিলাম, কি মজা লাগছে তাই না? ও, আমাকে মাফ করে দে, আমি বলবো। বল ড্রাগন কোথায়? ড্রাগন কোথায় সেটা লোকটা জানে না, তবে আগামী সপ্তাহে ড্রাগন তাকে মারার জন্য ঢাকা সিটিতে পা রাখবে। এখন জানে না কোথায়। আমাকে ড্রাগন বাংলাদেশের নাম্বার দিয়ে কল করে, হয়তো রাঙামাটিতে অবস্থান করছে ড্রাগন। আজ রাতে আমার সাথে যোগাযোগ করার কথা। আমার মোবাইল ফোনটা কোথায়, ওইটাতে কল দিবে। ঠিক আছে, তুই স্বাভাবিকভাবেই কথা বলবি, না হলে তুইও শেষ। যদি কোনোভাবে ড্রাগন বুঝতে পারে তুই আমার হাতে আছিস, তাহলে তোর সাথে স্মাইল স্মাইল খেলবো, বুঝলি? যেমনটা ভিলেনের সাথে করেছি। আরিয়ান সেখান থেকেই চলে আসে। রাত একটু গভীর হলে আবার লোকটার কাছে যায়। কিছুক্ষণের ভিতর ড্রাগন কল দেয়। লোকটা রিসিভ করে বলে, বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি রে, ওই আরিয়ানকে পেয়েছিস কি? ওর পরিবারকে শেষ করে দিয়েছিস তো? বস কী যে বলেন, আরিয়ানের নাম ঠিকানা এই বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। ওর একটা রক্তের আত্মীয় বেঁচে নেই। আর বাকি আরিয়ান, ওই তো হালার মুখে বড় বড় কথা। ও এখন আমার আন্ডারে, মেরে দিব কি? আরে থাম, ওকে মারবি না, বাঁচিয়ে রাখবি। আমি নিজের হাতে মারবো ওই কুত্তার বাচ্চাকে। বস কোথায় আসবো ওকে নিয়ে? তুই যেখানে আছিস ওখানেই থাকবি। আমি আগামী পরশু চলে আসব। আর হ্যাঁ, ওর আরিয়ানের কোনো আদের আপ্যায়ন করতে কমতি না হয়। ওকে বস। কিরে, তোর ড্রাগন তো দেখি খুব হাসতে পারে। ওর স্মাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আমিও চাই স্মাইল স্মাইল স্মাইল। আরিয়ান হাসতে হাসতে মাফিয়া কিংয়ের মতো স্মাইল স্মাইল বলে লোকটার কাছ থেকে চলে আসে।
এই হাসি যেন পুরো পৃথিবী ধ্বংস করার হাসি। আগামী পরশু হয়তো অনেক কিছুই ঘটবে, যা কেউ কল্পনাও করেনি। আরিয়ান বাসাতে আসে। শীতের রাত হওয়ার পরের গোসল করে রুমে যায়। শরীর তবুও যেন ঠান্ডা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত মায়ের খুনিকে কুপিয়ে হত্যা না করে সে। আরিয়ান, তোর খাবার টেবিলে রেখেছি। আর হ্যাঁ, শ্রাবণী এসেছিল একটু আগে। ওকে বলেছি আগামী পরশু তোদের বিয়ে দিব। আমাদেরটা তো হয়ে গেল। ঠিক আছে, তাই হবে। তোদেরকে খুশিতে আমিও খুশি। রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে রাত, আজই সেই দিন। ড্রাগন আরিয়ান মুখোমুখি হবে। আরিয়ান নিজে অসুস্থ মার খাওয়ার মতো ভান করে লোকটাকে গোসল করিয়ে দেয়। সুন্দরভাবে নিয়ে এসেছেন। তার পিনার মাফিক টোকাই ছেলেটা হয়তো আজ থেকে দেশের সব থেকে লিজেন্ড মাফিয়া কিং হবে। হয়তো আর কোনো পরশক্তি বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। নিজেকে এমন অবস্থায় ভাবছে আরিয়ান। কিরে, ওই শালা কোথায়? সামনে নিয়ে আয়। এই যে বস, ওর অবস্থা শেষ পড়ে, বাকিটা তুমি সামলাও। এ তু কন হে? তেরি তো। আমাকে চিনিস না তুই? এ আর হৃদয় ভাইয়ের গল্পের লেখার ভিলেন তুই। मैं हूँ उसका हीरो। अरे ए आर हृदय कौन है? किसी का स्टोरी? वो तेरा बाप है। हृदय इस गल्पों का राइटर है। मैं हूँ उस गल्पों का हीरो। मैं हूँ यही शहर का राजा। তুই যদি এই শহরের ডন হও, আমি এই দেশের ডন। তোর দম থাকলে আয় দেখি। দেখি কার কত দম। আরিয়ান কথাটা বলেই এগিয়ে আসে ড্রাগনের দিকে। প্রথমে ড্রাগনের লোক সংখ্যা বেশি থাকায় আরিয়ান তেমন মার খায়, তেমন অনেক লোককে মারে। শেষ পর্যন্ত আরিয়ান ড্রাগনের 30 জনের উপরের লোককে কুপিয়ে জায়গায় রক্তের সাগর বয়ে যায়। তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। ড্রাগন কথাটা শেষ করেই আরিয়ানকে পিছন দিক থেকে আঘাত করে। আরিয়ান নিজের সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলে, মাটিতে পড়ে যায়। ড্রাগন লাঠিসহ হকি স্টিক দিয়ে অনেক আঘাত করে। তবে দুঃখের বিষয় আরিয়ান একটাবারও আর শব্দটা বলে না। শেষে ড্রাগন আরিয়ানের পাশে বসে আর গলাতে ছুরি ধরে বলতে থাকে, মাফিয়া কই গেলে রে লিজেন্ড? মাফিয়া এইভাবে মাটিতে পড়ে থাকবি নাকি? কি বলেছিলি? মেহু এসে গল্প কা হিরো। হাসি পায় তোর হিরোগিরি দেখে। পারলে ওঠ দেখি তোর হিরোগিরি কতটা দেখাতে পারিস। ড্রাগন কথা শেষ হওয়ার আগেই আরিয়ান চোখের পলকে মাটি থেকে উঠে ড্রাগনের হাত থেকে ছুরি নিয়ে পেট বরাবর একটা টান দেয়। ড্রাগন উল্টে মাটিতে লুটিয়ে পড়ে। শোন, ঘুমান্ত বাঘকে দূর থেকে দেখতেই ভালো লাগে, কাছে গিয়ে স্পর্শ করার দুঃসাহস করতে নেই। বাঘের থাবা থেকে রক্ষা হবে না। কিরে, এবার হাসি দে। স্মাইল স্মাইল স্মাইল। তোদের সবাইকে শেষ স্মাইল দিব। কথাটা বলে আরিয়ান ড্রাগনের গলায় শেষবারের মতো কূপ দেয়, ঠিক যেন তার মায়ের গলাতে যেভাবে দিয়েছিল। আজকের থেকে নতুন রচনা তৈরি করলো আরিয়ান। টোকাই ছেলেটি যখন লিজেন্ড মাফিয়া। স্মাইল স্মাইল স্মাইল। আই অ্যাম কিং অফ লিজেন্ড মাফিয়া ডন। স্মাইল প্লিজ। আরিয়ান রক্তমাখা শরীর নিয়ে রুমে আসে। রুমে হৃদয়, শ্রাবণী, নেহা সবাই একসাথে বসে গল্প করে। আরিয়ান রুমে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যায়। বস, লোকটাকে কি শেষ করেছো? শুধু লোকটাকে না, বাংলাদেশের সব থেকে বড় মাফিয়াকে শেষ করেছি। আজকের থেকে আমি দেশের কিং। ওকে বস, স্যালুট জানাই তোমাকে। শ্রাবণী, চলো তাহলে আমরা লেডি মাফিয়াকে বানিয়ে ফেলি। এই হৃদয়, তুই কাজীকে ডেকে নিয়ে আয়, আমি তোর ভাবিকে লেডি মাফিয়া বানিয়ে নিব। সেটা আর বলা লাগবে? এই দেখ, কাজী হাজির। কাজী সাহেব আরিয়ান শ্রাবণীর বিয়ে পড়িয়ে একটা মিষ্টি হাতে করে চলে যায় রুমে। এদিকে হৃদয় বলে, ওই নেহা, চলো না, আজকে আমরা বাসর করব। হ্যাঁ আমার দুষ্টু মিষ্টি আপু ও ভাইয়ারা, তোমরা কি বাসর ঘরও দেখবো নাকি?
এই শ্রাবণী, লাইটটা অফ করো, সবাই দেখছে তো। ওকে, আপাতত শুভরাত্রি। সুস্থ থাকলে আগামীকাল সকালে দেখা হবে। আর হ্যাঁ, দোয়া করবেন আমি যে সুস্থ থাকি।